কিন্তু এখানে আরো কিছু টপিক নিয়ে পড়াবো, যেমন হচ্ছে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার, ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, তারপরে আম্বিলিকাল কর্ড কেয়ার, ক্যাঙ্গারু মাদার কেয়ার আর গোল্ডেন 1 মিনিট আফটার জাস্ট বর্ন বেবি। হ্যাঁ, তাহলে একটু এসেনশিয়াল নিউবর্ন কেয়ারটা, এইখানে তো কেউ কমিউনিকেট মনে করবে না, না কোনো কোশ্চেন করবে ভাইয়া? ম্যাডাম আমরা সরাসরি এটা ইয়াতে ফেসবুক লাইভে আছি তো, আচ্ছা, ওখান থেকে আচ্ছা, রিপ্লাই দিই। তাহলে আমি বলতে থাকি। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে বলেন, ঠিক আছে, ক্লাসের শেষে। তাহলে এসেনশিয়াল নিউবর্ন কেয়ারটা কি? একটা বাচ্চা ডেলিভারি, এই এই জিনিসগুলো সব জায়গায় আসে, রিটেনেও আসবে আপনাদের, আপনাদের অস্পিতেও আসবে, প্রসিডিউরেও আসতে পারে এই নিউবর্নটা। হ্যাঁ, তাহলে এসেনশিয়াল নিউবর্ন কেয়ারটা আসলে কি, আমরা ডেলিভারির পরে কি করি? তাহলে একটা ইমিডিয়েট কেয়ার অফ দ্য নিউবর্ন আমাদের করতে হয়। হ্যাঁ, ইমিডিয়েট কেয়ার অফ দ্য নিউবর্ন কি? এটা হচ্ছে যে ডেলিভারির পর পরই আসলে বেবিটাকে আমরা একটা দুইটা শীট আমরা রাখি। ফার্স্টে একটা শীট দিয়ে আমরা বেবিকে থরলি ড্রাই করে ফেলি। এরপরে আমরা বেবিটাকে আর শীটটা সরাই ফেলি, তখন আরেকটা যে শীট থাকবে সেই শীটটা দিয়ে বেবিটাকে কাভার করব। হ্যাঁ, এটা করার পরে আমরা বেবিটাকে একটু একটু ওর যে সিক্রেশন গুলো, সেই সিক্রেশন গুলো আমরা একটু বেবিকে একটু ডাউনওয়ার্ড 15 ডিগ্রি টিল্ট করলে সিক্রেশনটা বেড়ে যায়। রুটিন যে সাকশনিং যেটা করে আপনারা দেখবেন যে নার্সরা, মিডওয়াইফরা বা সবাই, যেটা একটা পেঙ্গুইন সাকার বা সাকশন নেই, এটা রুটিন সাকশনিং দরকার নেই। আপনার যদি দেখেন এক্সেস সিক্রেশন আছে বাচ্চাটার, অথবা আপনার যদি মেকোনিয়াম স্টেন লাইকার থাকে, তখনই আপনারা সাকশনিংটা করবেন। হ্যাঁ, তাহলে এয়ারওয়ে প্যাসেজটা দেখবেন যে ক্লিয়ার হচ্ছে কিনা। ওটা স্পেশালি যখন মেকোনিয়াম স্টেন থাকবে তখন সাকশনটা করবেন। তাহলে সাকশনেরও কিন্তু একটা নিয়ম আছে। যেমন প্রথমে আমরা কিন্তু যদি পেঙ্গুইন সাকার ইউজ করি বা নর্মাল যে সাকার, এটা যদি ইউজ ইউজ করি, তাহলে প্রথমে কিন্তু আমরা মুখের যে সিক্রেশন গুলো সেটা আমরা পেঙ্গুইন সাকার দিয়ে রিমুভ করবো। হ্যাঁ, তারপরে ইচ নস্ট্রিল থেকে আমরা সিক্রেশনটা রিমুভ করে ফেলবো। আর আমরা যেটা জানি যে আমরা একটা আপগার স্কোর করি। হ্যাঁ, আমরা ফার্স্ট মিনিট একটা আপগার স্কোর করবো আর ফিফথ মিনিট একটা আপগার স্কোর করবো, এটা রেকর্ড করবো। আরেকটা জিনিস হচ্ছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটা আমরা একটু ডিটেলে বলবো, কিন্তু সব বাচ্চাদেরই কিছু কিছু ক্ষেত্রে ছাড়া সব বাচ্চারই হচ্ছে আমরা এখন ডিলেড কর্ড ক্ল্যাম্পিংটা করি। এটা কতক্ষণ করি? এটা 1 থেকে 3 মিনিট আমরা ডিলে কর্ড ক্ল্যাম্পিং করি, অথবা আপনার ওই যে কর্ডের পালসেশনটা, যখন পালসেটিং স্টপ হয়ে যাবে, যখন দেখবেন যে হোয়াইট হয়ে গেছে কর্ডটা, পালসেটিং পালসেশন স্টপ হয়ে গেছে, ওই পর্যন্ত আপনি ডিলিট করো। তাহলে এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের ভিতরে এটা ড্রাই দ্য বেবি, তারপরে যদি প্রয়োজন পড়ে সাকশনিং করব, এরপরে হচ্ছে ডিলেট কর্ড ক্ল্যাম্পিংটা করি। হ্যাঁ, এরপরে হচ্ছে কর্ড কেয়ার, মানে লাইগেচার অফ দ্য কর্ড, কাটিং দ্য কর্ড। আমরা তাহলে কর্ডের একটা ইজিলি একটা ফর্মুলা দিয়ে আমরা যেটা সবাই জানি যে 214। হ্যাঁ, প্রথমে আমরা যদি আমরা টাই ইউজ করি, যে সুতা যেটা ব্যবহার করি, তাহলে আমরা 2 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাবডোমেন আমরা প্রথমে একটা টাই দিব বা যে সুতা দিব, লাইগেচার যেটা বলেন। তারপরে 1 সেন্টিমিটার পরে দিব, আর থার্ড লাইগেচার দিব হচ্ছে 4 সেন্টিমিটার পরে। তাহলে সেকেন্ড এন্ড থার্ড লাইগেচারের ভিতরে আমরা একটা স্টেরাইল একটা মানে একটা ব্লেড দিয়ে আমরা কর্ডটা কাটবো। এটা কিন্তু এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের ভিতর পড়ে, যে আমরা যদি একটা আনস্টেরাইল আর এই দিয়ে ব্লেড দিয়ে কাটি, তখন কিন্তু বাচ্চার আম্বিলিক্যাল সেপসিস হয়। হ্যাঁ, আর আমাদের ন্যাশনাল প্রটোকলে যেটা বলে যে 7.1% যে ক্লোরহেক্সিডিন, যেটা আপনি দেখবেন যে মেডিকেল কলেজে ছোট ছোট ফ্লোর ক্লোরহেক্সিডিন থাকে, ওটা পুরোটা বাচ্চার জেনিটালিয়া ঢেকে পুরোটা আমি অ্যাপ্লাই করব। যতটুকু আছে এইটার ভিতরে ছোট যে বটলগুলোতে থাকে 7.1% ক্লোরহেক্সিডিনটা, ওটা আমরা আম্বিলিক্যাল স্টাম্পের উপর দিয়ে দিই। তারপরে আর আমরা এক্সট্রা কিছু অ্যাড করবো না, ওটা ড্রাই হবে, ওটা পরে এটা পড়ে যাবে। এরপর হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট ফর 2 আওয়ার্স। হ্যাঁ, এটাও কিন্তু এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের ভিতরে আছে। এটা হচ্ছে বাচ্চার মার স্কিনের সাথে সরাসরি বাচ্চার স্কিনে, মার স্টারনামের উপরে আপনি বাচ্চার স্টারনাম একদম সরাসরি স্কিনে কন্ট্যাক্ট করে, উপরে আপনি বাচ্চার ফেসটা এই সাইডে সরাই, এক সাইডে সরাই দিয়ে তারপরে আপনি কাভার করে দেবেন।
এটা বাচ্চা, এটাও আছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে পারি না, যদি বাচ্চা অ্যাসফিক্সিয়েটেড থাকে, বাচ্চা যদি শ্বাস না নেয়। আর যদি বাচ্চা নর্মাল থাকে তাহলে আমরা ডেলিভারির পরপরই হচ্ছে 2 আওয়ার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করবো। এটারও বেনিফিট গুলো আমি বলবো। আর হচ্ছে আমরা কুইকলি একটা চেক করি যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, যেমন কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। হ্যাঁ, আমরা এটা একটা কুইক চেক করি। এখন বাচ্চাটাকে আমি তাহলে কি করবো, বেবিজ র্যাপড উইথ দ্য ড্রাই ওয়ার্ম টাওয়েল। এখন হচ্ছে অবশ্যই বাচ্চাটাকে সবসময় কাভার করতে হবে। হ্যাঁ, কেয়ার ইন দ্য নার্সারি, যে আমরা সবসময় হাইপোথার্মিয়া প্রিভেন্ট করবো। বাচ্চা অনেক সময় দেখবেন যে পার্টি একটা একটা পাতলা একটা কটন কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এভাবে করা যাবে না। বাচ্চাকে একটা কটন কাপড় দিয়ে পেঁচায় ওর উপর দিয়ে, বাট আমরা পারলে একটা ব্ল্যাঙ্কেট অথবা একটা টাওয়েল বাচ্চাটাকে একদম মাথায় ক্যাপ পরাতে হবে, এইভাবে আমরা এটা কাভার করবো। আর এসেনশিয়াল লিভার কেয়ার ভিতরে একটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হ্যাঁ, উইদিন ফার্স্ট আওয়ার হচ্ছে WHO এর রেকমেন্ডেশন, ন্যাশনাল রেকমেন্ডেশন হচ্ছে উইদিন ফার্স্ট আওয়ারে অবশ্যই আমাকে বাচ্চাকে ব্রেস্ট ফিডিংটা ইনিশিয়েশন শুরু করতে হবে। আর অন ডিমান্ডে আমরা ব্রেস্ট ফিডিং করবো 2 থেকে 3 ঘন্টা পর পর। আমরা ইন্টারভালে খাওয়া 15 থেকে 20 মিনিট খাওয়া। এরপরে আমরা দেখবো যে বাচ্চার সব ভাইটাল গুলো, রেসপিরেটরি রেট, তারপরে হার্ট রেট, স্লিপিং প্যাটার্নটা কেমন, কোনো ক্রাই করছে নাকি, আম্বিলিকাল করতে কোনো ব্লিডিং বা কোনো কিছু বা কোনো একটা প্রবলেম আছে, সবকিছু আমরা মনিটর করতে থাকবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এসেনশিয়াল লিভার ভিতরে হচ্ছে যে আপনার অ্যাটেন্ডেন্ট একটা রেস্ট্রিকশন করবে, এক্সেস হ্যান্ডলিং করবো না। যেমন দেখবেন সবাই একটা ডেলিভারি হওয়ার পরে সবাই বাচ্চাকে কোলে নিতে চায়, এটা কিন্তু বাচ্চার জন্য খুবই খারাপ। মার সাথে রুমিং ইন করবো। আর যদি ধরতে হয়, যখনই যে ধরবে হ্যান্ড ওয়াশ করে ড্রাই করে বাচ্চাকে ধরবে। ইভেন যে আমরা যদি বাচ্চাকে যখন এক্সামিনেশন করবো, আপনাদের পরীক্ষার সময় কিন্তু এটা এক্সামিনাররা দেখবে যে আপনি হেক্সিসল দিয়ে আপনার হাতটা ক্লিন করলেন, তো ড্রাই করলেন, দেন বাচ্চাকে আপনার পিপেরিয়াম কেস থাকলে আপনাকে তো বাচ্চা এক্সামিনেশন করতে হবে। তখন এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে। হ্যাঁ, আর হচ্ছে যে আম্বিলিকাল কর্ডের কেয়ারটা আমি বলছি যে ওটা নিজেই পড়ে যাবে। একটা সময় যে 7 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে, ওটা পড়ে যায়। ওটার এক্সট্রা কোনো কেয়ার করা দরকার নেই। আর একটা ন্যাশনাল প্রটোকল হচ্ছে আমরা বাথিংটা 72 আওয়ার্স আমরা ডিলে করি। দ্যাট মিনস যে 3 দিন আমরা বাচ্চাকে গোসল করেন। দেখবেন যে দাদি ওরা এসে বলবে যে এরকম বাচ্চার আম্বিলিকাল যে অ্যামনিওটিক ফ্লুইড লেগে আছে, এই লেগে আছে, সেই লেগে আছে, উঠাতে হবে। তো ওদেরকে বলতে হবে যে না, 72 ঘন্টার ভিতরে কোনো গোসল করানো যাবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গোসল করাতে হয়, ওটা আপনারা জানেন। যেমন একটা HIV পেশেন্টের যদি বাচ্চা হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা ইমিডিয়েটলি বাথ করি। সব বাচ্চাকে এমনিতে আমরা সব নর্মাল বাচ্চা 72 আওয়ার্স কোনো ওয়াশ করবো না। মানে গোসল করাবো না, কিন্তু এটা আবার বাচ্চা পায়খানা করতেছে, পেশাব করছে, এগুলো কিন্তু ক্লিন করে দিতে হবে। হ্যাঁ, তাহলে বাচ্চার স্টুল আর ইউরিন সবসময় আমাদের ক্লিন রাখতে হবে। ঠিক আছে, যদি ডাইপার পরে ডাইপারটা চেক করতে হবে, ডাইপার চেঞ্জ। এন্ড ডিলে কর্ড ক্ল্যাম্পিং, হ্যাঁ, ডিলে কর্ড ক্ল্যাম্পিং নিয়ে আপনারা হয়তো, যারা সবাই তো কোথাও না কোথাও কাজ করেন, কেউ কিন্তু ডিলে কর্ড ক্ল্যাম্পিং প্র্যাকটিস করে না। যেমন সিজারে দেখবেন যে ম্যাডামদের সাথে দাঁড়াবেন, বলবে যে এক্ষুনি কর্ড ক্ল্যাম্প করে, দেরি করতেছো কেন। কিন্তু আসলে ডিলে কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। হ্যাঁ, কেন করতে হবে, এর বেনিফিট কি, এগুলো সবই আপনাদের বলছে। সো এটা নিয়ে অস্ট্রিটিউশনদের ভিতরে অনেক ডিবেট, অনেক কনফিউশন। হ্যাঁ, কিন্তু রেকমেন্ডেশন আছে যে কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমাদের ডিলে কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। এখন পজিশন অফ দ্য বেবি, আমি যদি ডিলে কর্ড ক্ল্যাম্পিং করে বেবিটাকে আমি এট দ্য লেভেল অফ দি ইউট্রাস রাখতে হবে। সে আমি বাচ্চাটাকে এরকম সিজারের সময় বাচ্চাটাকে উঁচু করে মাটাকে দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে কি হবে, ওটা তো আম্বিলিকাল আর্টারি তো আপনারা জানেন ডেলিভারির পর পর কিন্তু অবলিটারেট হয়ে যায়। আম্বিলিকাল ওয়েন দিয়ে প্লাসেন্টা দিয়ে বেবির ভিতরে ঢুকতেছে এক্সট্রা যে 180 থেকে 100 ml ব্লাডটা। এখন যদি আপনি বাচ্চাটাকে ইউটারাসের উপরে এভাবে ধরেন, তাহলে আম্বিলিকাল ওয়েন দিয়ে উল্টা বাচ্চার ব্লাড কিন্তু প্লাসেন্টার ভিতরে ঢুকতেছে। সো আপনাকে কিন্তু ডিলে কর্ড ক্ল্যাম্পিং করলে বাচ্চাটাকে উপরে রাখা যাবে না, প্লাসেন্টা বরাবর রাখতে হবে। আপনি যদি বলেন আচ্ছা ঠিক আছে আমি নর্মাল ডেলিভারি করছি, এখন আমি বাচ্চাটাকে কই রাখবো, হ্যাঁ, তখন আপনি বাচ্চাটাকে মার অ্যাবডোমেনের উপর রাখতে পারবেন। কিন্তু এরকম ভার্টিক্যালি উপরে করলে তাহলে উল্টা আপনার যে ব্লাডটা যাওয়ার কথা ছিল বাচ্চার ব্লাড প্লাসেন্টাতে ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটা পজিশন আছে, ডিলেট প্রোগ্রাম পজিশনটা হচ্ছে বেবি উইল বি এট দ্য লেভেল অফ দ্য ইউটারাস। কতটুকু ব্লাড আমাদের ডিলে কট ক্ল্যাম্পিং এ যাচ্ছে, হ্যাঁ, 80 থেকে 100 ml যায়।
আর টাইমিংটা আপনাদের তখন একটু আগেও বলেছি যে টাইমিংটা হচ্ছে 1 থেকে 2 মিনিট আফটার ডেলিভারি। হ্যাঁ। আর একটা হচ্ছে যে দেখবেন যে কর্ডে পালসেশন পাচ্ছেন না, আর হোয়াইট হয়ে যাচ্ছে কর্ডটা। আর ইমিডিয়েটলি তো আপনারা জানেনই যে একদম সঙ্গে সঙ্গে কর্ড ক্ল্যাম্প করে ফেলে। হ্যাঁ। এন্ড ডাব্লিউএইচও বলতেছে সবাইকে, সব বাচ্চাদেরই ডিলে কর্ড ক্ল্যাম্পিং করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা করবো না, যেমন যদি বাচ্চা সিভিয়ারলি অ্যাসফাইক্সেটেড থাকে, হ্যাঁ, বাচ্চা আবার শ্বাস নিচ্ছে না, খুবই অ্যাসফাইক্সেটেড, বাচ্চার এখনই রিসাসিটেশন করতে হবে, ওকে আমি এখন ডিলে কর্ড ক্লেম করতে হবে না, বাচ্চা কাঁদতেছে না, বা বাচ্চার এনআইসিইউ সাপোর্ট লাগবে। হ্যাঁ। ধরেন একটা 30 উইকস প্রেগনেন্ট বাচ্চা, হ্যাঁ, 30 উইকস একটা বাচ্চা কাঁদতেছে না, এনআইসিইউ লাগবে, আপনি ডিলে করতে হবে না। মার একদম পিপিএইচ, খুব অ্যাসিড পিপিএইচ হচ্ছে, এর ভিতরে আপনি কি ডিলে করলেন? তাহলে এই কটা ক্ষেত্র ছাড়া সবাইকে ডিলে কর্ড ক্লেম্পিং করতে হবে। এখন অ্যাডভান্টেজ গুলো কি? ডিলে কর্ড ক্লেম্পিং কিছু ইমিডিয়েট অ্যাডভান্টেজ বেনিফিট আছে, আর কিছু লং টার্ম, এইগুলো কিন্তু আপনাদের রিটেনে আসে। হ্যাঁ। তো অসপি আইতে এগুলো জিজ্ঞেস করতে পারে, কিন্তু রিটেনে কিন্তু দেখবেন ছোট ছোট শর্ট নোট চলে আসে, ডিলে কর্ড ক্লেম্পিং কি, তখন আপনাদের এইভাবে লিখতে হবে বুঝায়। হ্যাঁ। তাহলে ইমিডিয়েট বেনিফিট কি? প্রিটার্ম বেবিদের দেখা গেছে স্টাডিতে, যদি নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস, ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামোরেজ, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এগুলোর রিস্কটা কমে যায়। ওদেরও তো এক্সচেঞ্জ ট্রান্সমিশনের রিস্কটা, মানে নিডটা কমে যায়। তারপর অ্যান্টিবায়োটিক, ভেন্টিলেশন, এগুলোর নিডটা কমে যায় প্রিটার্ম বেবিদের। টার্ম বেবিদের বলতেছে কি যে ওদের হিমোগ্লোবিন বাড়তেছে, হেমাটোক্রিট বাড়ে, ব্লাড ভলিউমটা বাড়ে। হ্যাঁ। এটা তো হয়, প্রিটার্মও হয়, কিন্তু মানে বলতেছে আর কি। আর লং টার্ম বেনিফিট কি হবে প্রিটার্ম বেবিদের, যে 10 উইকস এর জন্য বাচ্চার 10 উইকস এজ পর্যন্ত আয়রন স্টোরটা বাড়ে, যেহেতু 80 থেকে 100 ml ব্লাড যাচ্ছে, ওগুলো তো আপনার অবশ্যই আয়রন স্টোরটা বাড়বে, হিমোগ্লোবিন, হেমাটোক্রিট বাড়াবে, নিউরো ডেভেলপমেন্টে বলতেছে হেল্প। এটাও টার বেবিতেও এরকম বলছে যে 6 মাস ধরে যে আয়রন স্টোরটা এই ডিলে কট ক্ল্যাম্পিং করলে তাহলে বাচ্চাগুলো এনিমিক হয় না, আয়রন স্টোরটা বাড়ে। হ্যাঁ। কখন কখন তাহলে ডিলে কট ক্ল্যাম্পিং করবো না? যদি বাচ্চা এক্সপেক্টেড থাকে, বাচ্চা যদি মা যদি পিপিএইচ হয়, বাচ্চার ভেন্টিলেশন নিতে হয়, আর কিছু স্পেশাল কেসও বলে ডিলে কট ক্ল্যাম্পিং না করতে, যেমন হচ্ছে RH নেগেটিভ। হ্যাঁ। তারপরে একটু এইচআইভি, হেপাটাইটিস, এগুলো তো আপনি ডিলেট কনফার্মিং না করলেও পারেন, এটা অনেক জায়গায় ডিবেট আছে। আগে বলতো যে আপনার এইচআইভি তে ডিলে কট ক্ল্যাম্পিং করা যাবে না, আর্লি ইমিডিয়েট কট ক্ল্যাম্পিং করতে হবে। আবার নতুন তথ্যের ভিতরে মানে এই 10th এডিশন, 11th না, 10th এডিশনে দেখলাম যে আবার ডিলের কট ক্ল্যাম্পিং করতে বলছে। তো এইচআইভি হেপাটাইটিস একটু ডিবেট আছে। হ্যাঁ। তা আপনি ধরেন ওই দুইটাতে নাই করলেন ডিলেট কট ক্ল্যাম্পিং, হ্যাঁ, বা এইভাবেও ম্যাডামকে বলতে পারেন যে বিভিন্ন লিটারেচারে বিভিন্ন অ্যান্সার আছে। তাহলে RH নেগেটিভে করতেছি না, সিভিয়ারলি আইওজিআর অথবা সিভিয়ারলি প্রিটার্ম বেবি, প্রিটার্ম বেবিদের করা যাবে, কিন্তু যে বাচ্চাটা একদম বেশি প্রিটার্ম, হ্যাঁ, 1 কেজি বাচ্চা 1200, তখন ওদের কি হয়, ডিলে কটল্যাম্বিং যদি করি ওদের হাইপার ভলিমিয়া হবে, ওদের পলিসাইথেমিয়া হবে, হাইপার বিলিরুবিনেরিয়া হবে। এমনি তো ওদের বিলিরুবিন, ওদের লিভার এতটা ম্যাচিওর না, এমনি তো বিলিরুবিন বেড়ে যায়। হ্যাঁ। তখন আমার জন্ডিস হয়, এর ভেতরে এক্সট্রা ব্লাডটা গেলে ওটা হেমোলাইসিস হয়ে হয়। আর আপনারা জানেন যে প্রিটার্ম বাচ্চাদের তো লিভারও অতটা ডেভেলপ থাকে না। হ্যাঁ। এক্সট্রিমলি প্রিটার্ম বেবি অথবা এক্সট্রিমলি মানে আইউজিআর বেবি গুলোকে বলতেছে না করতে। আর ডায়াবেটিক মাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে বলছে যে ডায়াবেটিক মাদের হাইপার ভলিউম বাচ্চাগুলোর হাইপার বিলিরুবিয়া হতে পারে, হাইপার ভলিউমিয়া হতে পারে, তো এইসব ক্ষেত্রে বলছে যে স্পেশাল কিছু কন্ডিশন যে ডিলে করলে অনেক, কিন্তু আপনারা জানেন যে 80% বাচ্চাই তো নর্মাল বেবি। হ্যাঁ। হাই রিস্ক বেবি তো আসলে 20% কেস। আপনি সবাইকেই ডিলে ক্যাম্পিং করবেন, আর যে যে ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন আছে ওগুলোতে করবেন। এখন হচ্ছে আমি একটু আম্বিলিক্যাল কর্ড কেয়ার নিয়ে বলি, যদিও অনেকটা বলেই ফেলছি যে আমরা আসলে কখন ক্ল্যাম্প করব কর্ডটা, যে 1 to 3 মিনিট ডিলে করব। তারপরে আমরা বললাম যে 2 সেন্টিমিটার প্রথম টাইটা দিব বা লাইগেচারটা দিব হচ্ছে 2 সেন্টিমিটার ফ্রম দি অ্যাবডোমেন। তারপরে ফার্স্ট টাইটা থেকে সেকেন্ড টাইম 1 সেন্টিমিটার, তারপরে থার্ড টাইম 4 সেন্টিমিটার, আর কাটবো হচ্ছে সেকেন্ড আর থার্ড টাইমের ভিতরে। হ্যাঁ, এটা স্টেরাইল ব্লাড। আর হচ্ছে ক্লোরহেক্সিডিনের কথা বলেছি, ওটা ড্রাই করতে হবে। আর যদি কখনো আম্বিলিকাল কর্ড থেকে দেখেন যে কোনো আম্বিলিকাসের চারপাশে কোনো রেডনেস, সোয়েলিং, অথবা ফাউল স্মেলিং ডিসচার্জ আসছে, তাহলে কিন্তু এইটা হচ্ছে যে আম্বিলিকাল সেপসিস। হ্যাঁ।
বাচ্চার কিন্তু তাহলে ইমিডিয়েটলি ওর অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। এখন বড় একটা স্ট্যাটিস্টিক্স বলতেছে যদি আমরা ক্লোরহেক্সিডিনটা ইউজ করি, স্টাডিতে দেখা যাচ্ছে 20% সিভিয়ার ইনফেকশন আমরা রিডিউস করতে পারি। হ্যাঁ, নিওনাটাল ডেথ 20% রিডিউস করতে পারে, সিভিয়ার ইনফেকশন 68% পর্যন্ত রিডিউস করা যায়, যেটা যে সিঙ্গেল ইউজ যে 7.1% ক্লোরহেক্সিডিন। এখন গোল্ডেন 1 মিনিট অফ জাস্ট বর্ন বেবিটা একটু বলি। এখন আমরা কি করি, একটা বেবি ডেলিভারি হওয়ার পরে পরপরই প্রথম যে 60 সেকেন্ড বেবিটা ডেলিভারি হলো, মাথা বেরোলো শরীর বেরোলো ডেলিভারি হলো, এই যে 60 সেকেন্ড আপনার আপনার লেবার রুমে একটা ঘড়ি থাকবে, ঘড়ির ওখানে তাও সেকেন্ডের কাটার ঘড়ি থাকতে হবে। হ্যাঁ, ওই প্রথম 60 সেকেন্ডের ভিতরে আপনার যদি বাচ্চাটা না কান্দে ওর ভিতরে রিসাসিটেশন করতে হবে। ওর ভিতরে যদি রিসাসিটেশন না করে তখন বাচ্চার হাইপক্সিয়া হবে, তারপর ব্রেন ড্যামেজ হয়ে যাবে, সেরিব্রাল ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হবে, তারপর সেরিব্রাল পলসি হতে পারে। হ্যাঁ, আর সেরিব্রাল পলসি জানেন যে একটা মা একটা ফ্যামিলি একটা মার জন্য একটা প্যারেন্টের জন্য সোসাইটির জন্য কিন্তু এটা একটা বার্ডেন। তাহলে আমি কেন আজকে আপনাদের হেল্পিং বেবিস ব্রিডটা বলতে চাইলাম, সবাইকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, ওই আপনারা আনিস ভাইয়ের কাছ থেকে নিয়ে নেন, যে ডেলিভারি করবে, হ্যাঁ সে মিডওয়াইফ হোক, নার্স হোক, মেডিকেল অফিসার হোক, গাইনোকোলজিস্ট হোক, যেই হোক, যে মানুষ ডিসিশন নেবে যে সে একটা ডেলিভারি করবে তাকে কিন্তু হেল্পিং বেবিস ব্রিড শিখে রাখতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু সব জায়গায় এরকম নিওনেটালজিস্ট নাই। হ্যাঁ, যে ওরকম ডেলিভারি হচ্ছে একটা ইউনিয়ন সাব সেন্টারে ওখানে নিওনেটাল একটা পেডিয়াট্রিশিয়ান দাঁড়ায় আছে, বা এমনিতেও আপনি দেখবেন যে সব ক্লিনিকেও কিন্তু একটা নিওনেটালজিস্ট থাকে না কিন্তু। হ্যাঁ, তাহলে যে ডেলিভারি নেওয়ার যে ডেলিভারি শিখতে পারছেন আপনাকে কিন্তু ম্যান্ডেটরি আপনার হেল্পিং বেবিস ব্রিডটা শিখতে হবে। হ্যাঁ, এই 60 সেকেন্ডের ভিতরেই আপনার ই করতে আপনি আহ লেবার রুমে একটা হেল্পিং বেবিস ব্রিথের জন্য একটা বেবি রিসাসিটেশন কর্নার আপনি রাখেন নাই আপনার, এখন আপনি সাকার খুঁজতেছেন, এখন আপনি আম্বা ব্যাগ খুঁজতেছেন, এবারে 60 সেকেন্ড চলে গেল, বাচ্চার ব্রেন ড্যামেজ হয়ে গেল, আমি পারি না, নিউবর্নকে ডাকো, এসব করার সময় নাই। আপনাকে নিজেই রিসাসিটেশন শুরু করে দিতে হবে, যেটাকে বলে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন বাই আম্বো ভাই। হ্যাঁ, তাহলে আমরা একটু জানি যে আমাদের লিডিং কজ অফ নিওনেটাল ডেথ কি, পুরো পৃথিবীতে 2.3 মিলিয়ন বেবি প্রতি বছর মারা যাচ্ছে, এটা 2022 সালের একটা গ্লোবাল একটা রিপোর্টে। কমন কজ অফ নিওনেটাল ডেথ বাংলাদেশে বা পুরো বিশ্বে হচ্ছে প্রি ম্যাচিউর বার্থ। হ্যাঁ, তারপরে হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া, বার্থ ট্রমা, নিওনেটাল ইনফেকশন, কনজেনিটাল অ্যানামলি। মোটামুটি সব দেশেই কিন্তু এই কজগুলোই পাবে। এখন কিন্তু আগে কিন্তু বার্থ অ্যাসফিক্সিয়া অনেক ছিল। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের নাম্বার ওয়ান কজ হয়ে যাচ্ছে প্রিম্যাচুরিটি। হ্যাঁ, প্রিটার্ম বা ডেলিভারি হচ্ছে ওই বাচ্চাগুলো, নিওনেটাল ডেথ হচ্ছে মানে প্রথম 28 দিনে মারা যাচ্ছে। হ্যাঁ, আর ইনফেকশন, সেপসিস, আর একটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। তাহলে এই যে 28 দিনের ভিতরে কেন মারা যাচ্ছে, আমাদের কোয়ালিটি অফ কেয়ারটা আমাদের নিজেদের প্রথমে নিজের সমালোচনা করতে হয়, তারপর দুনিয়ার সমালোচনা করতে হয়। হ্যাঁ, হয়তো আমরাই ভালো কোয়ালিটি অফ কেয়ার দিতে পারতেছি না, আমরা স্কিলড না, আমরা ইমিডিয়েটলি ম্যানেজ করতে পারতেছি না জাস্ট আফটার বার্থ। ঠিক আছে, যেমন একটা যা তা একটা একটা ব্লেড দিয়ে কেটে ফেলতেছি, ময়লা একটা সিজার দিয়ে কট কাটছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, রিসাসিটেশন করতে পারতেছি না, বাচ্চার ব্রেন ড্যামেজ হচ্ছে। হ্যাঁ, তাহলে বার্থ অ্যাসফিক্সিয়া কি? বার্থ অ্যাসফিক্সিয়া হচ্ছে একটা ইনএবিলিটি অফ দ্য নিউবর্ন বেবি টু এস্টাবলিশ স্পন্টেনিয়াস রেসপিরেশন ইমিডিয়েটলি আফটার বার্থ। বার্থের পরে যদি ও নিজে নিজে স্পন্টেনিয়াস রেসপিরেশন না নিতে পারে, এটা বার্থ অ্যাসফিক্সিয়া। এটা একটা একটা মেজর কজ অফ নিওনেটাল ডেথ। আমাদের সব বাচ্চাকে প্রথম 60 সেকেন্ডে কাঁদতে হবে। হ্যাঁ, যদি না কাঁদতে পারে বাচ্চা নিজে নিজে কাঁদতে খুবই ভালো, না কাঁদলে আমাদেরকেই রিসেসিটেট করে কাঁদাতে হবে। হ্যাঁ, তাহলে মানে এরা শ্বাস নিবে আর কি। আফটার বার্থ আমরা কি করি, বাচ্চাকে আমরা দেখি যে কয়টা সময় ডেলিভারি হলো। হ্যাঁ, তারপরে 60 সেকেন্ড কাউন্ট করতে থাকি, মিনিট সেকেন্ডের কাটা দেখতে থাকি। হ্যাঁ, পাশে যদি একটা ছোট ক্লক থাকে সেটা আরো বেশি ভালো হয়। এমন একটা ক্লক দেবেন যে চোখের সামনে আপনার পড়ে, ওয়াল ক্লকও যদি থাকে চোখের সামনে আছে, এইভাবে এইভাবে ঘাড় ঘুরায় দেখার সময় নেই। আপনি এগুলো সব রেডি রাখবেন, তাহলে একটা রিসাসিটেশন কর্নার রেডি করতে হবে। আপনারা সবাই কিন্তু প্র্যাকটিস করেন, ডেলিভারি করেন, সিজার করেন অনেকে,
আপনারা যেটা করবেন, একটা ফ্ল্যাট একটা সারফেসে একটা রাবার শিট রাখবেন, ওখানে একটা পেঙ্গুইন সাকার রাখবেন, ওখানে একটা নিউবর্ন আম্বো ব্যাগ রাখবেন। মাস্ক হচ্ছে 0 সাইজ 1 সাইজ, এই দুটো টার্ন বেবিদের মাস্ক নাম্বার 1 লাগে, আর 3 টার্ন বেবিদের 0 সাইজ মাস্ক লাগে। আর ওইখানে একটা স্টেথোস্কোপ থাকবে। হ্যাঁ, শীট টিট এগুলো আপনারা পাবেন, রুগীরাই শীট নিয়ে থাকে, অনেক সময় হসপিটালে থাকে, কিন্তু এই 3টে জিনিস আপনাকে অবশ্যই থাকতে হবে। তাহলে বেবিটা ডেলিভারি হওয়ার পর আমি কি করলাম, অ্যাবডোমেনে রাখলাম, ড্রাই করলাম, কাপড়টা সরাই ফেললাম, আরেকটা কাপড় দিলাম। যদি মেকোনিয়াম স্টেন হয় বা এক্সেসিভ সিক্রেশন থাকে, আমি আমার বেবিটাকে কি বললাম, প্রথম হচ্ছে পেঙ্গুইন সাকার দিয়ে আমি মাউথ থেকে কাত করে, বাচ্চাটা একটু মুখটা কাত করে মাউথ থেকে আমি সাকশন, পেঙ্গুইন সাকারটা চিপে এখানে মুখে দিব, এটা টেনে নিয়ে আসবে, তারপরে এটা খালি করবো, তারপর 2 নাকে দিব, সাকশন করে এটাই করলাম। ওয়েট ক্লথটা রিমুভ করে বাচ্চাকে ক্যাপ দিয়ে দিলাম, একটা নতুন একটা ড্রাই একটা ক্লথ দিলাম, বাচ্চার ব্রিদিং হচ্ছে কিনা সেটা দেখলাম, চেস্টে দেখবো যে বাচ্চা ব্রিথ করতেছে না, ক্রাই করছে কিনা, বাচ্চার কালারটা দেখতে হবে। হ্যাঁ, একটা বাচ্চা যে শ্বাস নিচ্ছে ওর বাচ্চাটার কালার হবে পিঙ্ক। হ্যাঁ, যে বাচ্চা শ্বাস নিচ্ছে না সেই বাচ্চার কালার ব্লু হবে। তার চেস্ট কিন্তু মুভ করতেছে না, সে কানবে না, চেস্ট মুভমেন্টটা দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে, হার্ট রেট দেখতে হবে। বাচ্চা যদি ক্রাই করে আর ব্রিদিং যদি নর্মাল থাকে, তখন রুটিন কেয়ারে চলে যাবে। আপনারা দেখবেন হেল্পিং বেবিজ ব্রিথের একটা চার্ট আছে, ডান সাইডে রুটিন কেয়ার, বাম সাইডে হচ্ছে আপনার থাকে, এই যে আপনাদের রুটিন। হ্যাঁ, ডান বাম বাম সাইডে আপনি দেখবেন যে রুটিন কেয়ারটা দিচ্ছে হেল্পিং বেবিজ ব্রিথের, ডান সাইডে হচ্ছে যে বাচ্চাটা এক্সপেক্টেড থাকে ওকে হচ্ছে রিসাসিটেট করছে। তাহলে বেবি যদি ক্রাই করে, বেবি যদি পিঙ্ক থাকে, আমি রুটিন কেয়ার দিব, যেগুলো বললাম, যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ব্রেস্ট ফিডিং, হ্যাঁ, তারপরে আম্বিলিকাল কর্ড কেয়ার, এগুলো করতে থাকবো। তাহলে ওকে কি করব, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করবো, আম্বিলিকাল কর্ডটা ক্ল্যাম্প করব, স্টেরাইল ইনস্ট্রুমেন্ট উইদিন 1 to 3 মিনিট। তারপরে কোনো বার্থ ইনজুরি আছে কিনা, কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা দেখতে হবে। বাচ্চাকে আমি একটা লেবেল করব যে এটা অমুক আকলিমার বাচ্চা। হ্যাঁ, তারপরে যেই পেশেন্টের নাম, এরকম একটা লেবেলিং করতে হবে, কারণ যদি আপনার লেবার ওয়ার্ডে 4-5টা ডেলিভারি হয়, রেজিস্ট্রেশন নাম্বার, মার নাম, এগুলো লেবেলিং করতে হবে। ব্রেস্ট ফিডিংটা শুরু করতে হবে উইদিন 1 আওয়ার। আর তখন সবকিছু যখন ভালো হবে, যখন আপনি ওয়েটটা মাপবেন। হ্যাঁ, আপনি লাফ দিয়ে বাচ্চা কাঁদতেছে না, কোনো ক্লিন করলাম না, কিছু না, ওয়েট মেশিনে দিলেন না, সব বাচ্চা সেটেল করে সবকিছু বুকের দুধ খাওয়াই টাওয়াই, তারপরে আপনি ওয়েট মাপবেন। ওয়েট মাপার জন্য বাচ্চা সারাদিনই হসপিটাল থেকে তো কেউ দৌড়ায় চলে যাচ্ছে না। হ্যাঁ, দেখবেন সিস্টার পাগল হয়ে ওয়েট মাপতেছে, বাচ্চা কাঁদতেছে না, কিছু করতেছে না। হ্যাঁ, পট ক্ল্যাম্প হয়নি, ওয়েট মাপতেছে। এখন যদি বাচ্চা না কাঁদে, হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি করব, এয়ারওয়েটা ক্লিয়ার করব। আমি প্রথমে একটু স্টিমুলেশন করব। হ্যাঁ, স্টিমুলেশন কিভাবে করতে হয়, যে আমার হাতের এই যে আলনার বর্ডারটাতে আমি এখানে পিঠে একটা ঘষা দিব, রাব করব। যে এই যে ড্রাই যে ক্লথটা আপনার হাতে, আপনার হাতে যে ক্লথটা আছে ওটা দিয়ে আপনি যে ড্রাই করছেন, এটাও একটা ট্যাকটাইল স্টিমুলেশন। হ্যাঁ, এরপরে আপনি কিন্তু 60 সেকেন্ডের ভিতরে সব শুরু করতে হবে। এই যে স্টিমুলেশনটা করলেন, এটা দিয়ে 10 মিনিট স্টিমুলেশন করতে থাকবেন না। 60 সেকেন্ডের ভিতরে এই স্টিমুলেশন কাজ করলো না, আপনার কর্ডটা তাড়াতাড়ি মার কাছ থেকে ছুটে কর্ডটা কেটে আপনাকে বাচ্চাকে নিউট্রাল পজিশনে নিতে হবে, যেরকম একটা ফ্ল্যাট পজিশন, ফ্ল্যাট, বাচ্চাকে একটা ফ্ল্যাট পজিশনে নেবেন। হ্যাঁ, নিউট্রাল পজিশন বলে এটা, ফ্ল্যাট পজিশনে নিয়ে বাচ্চার কাঁধের নিচে আপনি 1 সেন্টিমিটার একটা প্যাড দিতে পারেন, অথবা আপনি না দিলেন, বাচ্চার এরকম করে সি শেপে আপনাকে বাচ্চাটাকে একটু হালকা একটু আপনার এই যে ফিঙ্গার দিয়ে এক্সটেন্ড করে মাছটা আপনাকে দিতে হবে বাচ্চার মুখে, জানি ওর নাক আর মুখ জানি কাভার করে, সিল করে, ওয়াটার সিল করে। আর হচ্ছে এই মাছটাকে আপনার সি শেপে ধরতে হবে। হ্যাঁ, আপনার ভিডিওটাতে দেখবেন, এটা আপনাদের কাজ। কারণ এগুলো কিন্তু আপনাদের, শুধু যে পরীক্ষার জন্য আমরা পড়ালেখা করি তা না, আমরা সবাই আসলে পড়ালেখা করছি একটা ভালো ডাক্তার হওয়ার জন্য। হ্যাঁ, এখন মাছটা যদি একটা প্রিটার্ম বেবি, অত বড় একটা 1 নাম্বার মাছ দিলে তো হবে না, আবার যদি একটা টার্ম বেবি হয় 0 নাম্বার মাছ দিলে হবে না, আবার বড়দের একটা আম্বো ব্যাগ আনলেন হবে না, কিন্তু ওর ভিতরে কিন্তু অনেক এয়ার থাকবে। হ্যাঁ, 500 ml এর মতো এয়ার থাকে, বা ওদের কিন্তু ছোট্ট ছোট্ট নিওনেটাল ব্যাগ আছে, আপনার ওইটাই রাখতে হবে।
তারপরে আপনি যে ওই সিল ওয়াটার একটা সিল করলেন, যেখানে এয়ার টাইট একটা সিল করলেন, যেখানে বাচ্চাটার নাক মুখ দিয়ে আপনি মাস্ক এরকম করে মাছটা ধরলেন, হ্যাঁ, ওইখানে দেখবেন কোনো বাতাস করতেছে না, এসকেপ করতেছে না। আর কি কত রেটে আপনি ব্রিথ দিবেন, এটা হচ্ছে 40 ব্রেথ পার মিনিট দিতে হবে। এটা নর্মাল একটা ব্রিদিং, বাচ্চার রেসপিরেটরি রেট হচ্ছে 40 ব্রেথ পার মিনিট। আর আর আপনার হার্ট রেট কত, 120 বিটস পার মিনিট, ঠিক আছে। তারপরে আপনি এই যে পজিটিভ, এই যে আমি যে আম্বো ব্যাগ দিয়ে যে আমি বাতাসটা দিলাম, এটাকে কি বলে, পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করতেছি, হ্যাঁ। এখন এই যে আপনি যে বাতাসটা দিলেন, এটা কিভাবে বুঝবেন যে এটা কাজ হচ্ছে, দেখবেন যে আপনি যে বাতাসটা দিলেন বাচ্চার চেস্টটা রাইজ করতেছে, চেস্ট মুভ করতেছে, হ্যাঁ। বাচ্চাটা এরকম করে আপনি ব্রিদ 1 2 3 একটা ব্রিথ দিবেন, আবার ব্রিদ 1 2 3 একটা চাপ দিবেন। প্রথমে আস্তে অল্প অল্প চাপ দিবেন, যখন দেখবেন অল্প অল্প চাপে চেস্ট রাইজ করতেছে না, আর একটু বেশি প্রেসার দিবেন, হ্যাঁ। আর এরকম করতে করতে দেখবেন যখন বাচ্চা এই আপনি পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিতে, বাচ্চা যদি ভালো ব্রিথ করা শুরু করে, প্রথমে একটু গ্যাসপিং এর মতো করবে, করে নিজে একটু ট্রাই করবে, তারপর যখন ওর রেসপিরেশন 40 ব্রেথস পার মিনিট হয়ে যাবে, তখন আপনি মাদারের কাছে দিয়ে দিবেন ফর রুটিন কেয়ার। এই যে আপনি, আপনার এটা দায়িত্ব এজ আ ডেলিভারি পার্সন, আপনি ডেলিভারি করতেছেন, আপনার দায়িত্ব ওই বাচ্চার রেসপিরেশনটা এস্টাবলিশ করা। এই প্রথম 60 সেকেন্ডে দেরি করা যাবে না। আপনি ভাইটাল 60 সেকেন্ডে আম্বো ব্যাগ খুঁজবেন না, ওইগুলো সব রেডি থাকবে। বাচ্চা শ্বাস নিচ্ছে না, আপনি স্টিমুলাস একটু ড্রাই করবেন, পিঠে একটু স্টিমুলেশন দিবেন, বাচ্চাকে মারা যাবে না। সবাই কিন্তু কি করে বাচ্চাটা চিপে, হ্যাঁ, বাচ্চাটাকে একটা বাটকের উপর একটা স্ল্যাব দেয়। এগুলো কিন্তু আপনারা লেবার রুম প্রটোকল দেখবেন, ওজিএসবি থেকে লেবার রুম প্রটোকলে কিন্তু যে হার্মফুল প্র্যাকটিসের ভিতরে আমরা লিস্ট করে ওখানে ম্যাডামটা দিয়েছে, হ্যাঁ। বাচ্চাকে স্ল্যাপ করা যাবে না, বাচ্চাকে ঝাঁকানো যাবে না, স্কুইজ করা যাবে না, ঠিক আছে। আর আমি যদি এখন রেসপিরেশনটা স্টেবল না করতে পারি, তাহলে সব টাইপের আজে বাজে সিকুয়েলি হবে, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হবে, হ্যাঁ, হাইপোথার্মিয়া হবে, তারপরে হচ্ছে ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া হবে, ইন্টারভেন্ট্রিকুলার হেমারেজ হবে, নেক্রোটাইজিং এন্ট্রোকলাইটিস হবে, নিউরোলজিক্যাল সিকুয়েলি, তারপরে সেরিব্রাল পলসি, মেন্টাল আর সেরিব্রাল পলসি, এই ব্রেনে যদি হাইপক্সিয়া হয়ে যায়, তাহলে কি হবে, ও লং টার্ম মেন্টাল রিটার্ডেশন হবে, হ্যাঁ, ডেভেলপমেন্ট ডিলে হবে, তারপর আস্তে দেখবেন যে মেন্টাল রিটার্ডেড, হ্যাঁ। তাহলে হেল্পিং বেবিজ ব্রিথটা কিন্তু আমি বলছি, হেল্পিং বেবিজ ব্রিথ হচ্ছে একটা টেকনিক অফ বেসিক নিওনেটাল রিসাসিটেশন ডিউরিং দ্য গোল্ডেন 1 মিনিট বাই অল হেলথ কেয়ার প্রোভাইডার ইনক্লুডিং মিডওয়াইফস, ডক্টরস, which is developed for developing countries, especially like countries like বাংলাদেশ, হ্যাঁ। এইখানে আমার প্রিন্সিপালটা কি, যখন আপনার যদি একটা শর্ট নোট এরকম আসতে পারে, আপনি এমসিপিএস দেন, এফসিপিএস দেন, এটা একটা শর্ট নোট আসলো, তখন আপনাকে লিখতে হবে এই জিনিসটা। তারপর লিখতে হবে এটা প্রিন্সিপাল কি আমার, ফার্স্ট ব্রেথটা উইদিন 1 মিনিট অফ বার্থের ভিতরেই এস্টাবলিশ করতে হবে, এটাই হেল্পিং দ্য বেবি ব্রিথ, হ্যাঁ। আর আমি কিন্তু বার্থ অ্যাসফিক্সিয়ার ডেফিনেশন বলছি, স্পন্টেনিয়াসলি যদি রেসপিরেশন না নিতে পারে, তাহলে এই যে আপনাদের এটা বললাম। এখন হেল্পিং বেবিস ব্রিথ কিন্তু এই পর্যন্ত, ভেন্টিলেশন পর্যন্ত, ঠিক আছে। এখন নিওনেটাল রিসাসিটেশন যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, নিওনেটাল রিসাসিটেশন, হেল্পিং বেবিস ব্রিথে একটা জিনিস আছে যে আমি তো রেসপিরেশন ওকে ওকে আম্বব্যাগ শুরু করে দিলাম, শ্বাস নিচ্ছে না, আম্বব্যাগ দিচ্ছে, 1 মিনিট পরে ওর হার্ট রেটটা দেখবো, হ্যাঁ। ওর হার্ট রেট যদি 100 থাকে, আর যদি ভেন্টিলেশন 40 বার নেয়, তখন ওকে কি করব, মার কাছে রুটিন করে দিয়ে দিব। কিন্তু যে এই বাচ্চা ব্রিথ করতেছে না হেল্পিং বেবিস ব্রিথ করার পরে, আর যদি হার্ট রেট 100 কম থাকে, তখন ওকে এনআইসিইউ তে বা আপনার ওখানে এনআইসিইউ না থাকলে একটা হায়ার সেন্টারে রেফারেল করতে হবে। কিন্তু ও যে অ্যাম্বুলেন্সে যাবে, ওকে আমরা যেমন অ্যাম্বুলেন্সে বাচ্চা খারাপ আছে নিয়ে যান, তারপরে ও ডিস্ট্রিক্ট হসপিটালে গেল বা ঢাকা মেডিকেলে আসলো, এর ভিতরে কি হলো, এর ভিতরে তো কেউ কিছু দেখলো না, হ্যাঁ, বা ও একটা ক্লিনিকে গেল যেখানে এনআইসিইউ আছে। এর ভিতরে কিন্তু আমার আইডিয়ালি বা যেটা রিয়েলি যেটা করতে হবে, যেটা যেটা হচ্ছে যে ওর যে যে রেসপিরেশনটা, একটা প্যারামেডিক বা একটা মিডওয়াইফ বা একটা ডক্টর ওকে রেসপিরেশন করতে থাকতে হবে ডিউরিং দিস ট্রান্সপোর্ট টু দা হায়ার সেন্টার, হ্যাঁ।
বাচ্চা খারাপ আছে নিয়ে যান, তারপর ভুলে গেলাম, বাসায় যে ঘুমাই গেলাম। এত ইজি না কিন্তু সবকিছু। হ্যাঁ, এই দুনিয়াতে আমাদের বিচার না হলেও আমরা মরে গেলে তো এগুলোর বিচার দিতে হবে। এরপরে হচ্ছে নিওনেটাল রিসাসিটেশন, ঠিক আছে? আমরা কিন্তু হেল্পিং বেবিস ব্রিডটা হচ্ছে আপনার উইথাউট চেস্ট কম্প্রেশন। আর হচ্ছে নিওনেটাল রিসাসিটেশন হচ্ছে, এটা হচ্ছে আলাদা একটা অ্যালগোরিদম। হ্যাঁ, হেল্পিং বেবিস ব্রিথ হচ্ছে একটা ইজি অ্যালগোরিদম, এটা সব যেই ডেলিভারি করতে মিডওয়াইফার অ্যালগোরিদম, একটা নার্স বা একটা দাই বা ট্রেডিশনাল যে মিডওয়াইফ যারা দাই ওদেরকে, যারা ট্রেন্ড ওদেরকে, বা সিপি, এফডব্লিউবি, এরা হচ্ছে, এদেরকে সবাইকে আমরা হেল্পিং বেবিস ব্রিথ ট্রেনিং দেয় সরকার। হ্যাঁ, ওদেরকে এইসব ট্রেনিং দেওয়া হয়। কিন্তু নিওনেটাল রিসাসিটেশন হচ্ছে আরেকটা অ্যালগোরিদম। এখানে যেটা করে যে আমাকে চেস্ট কম্প্রেশনও দিতে হবে, যে অ্যাডাল্ট সিপিআর যেটা, সেটা। এইটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে, নিউবর্নের ক্ষেত্রে। তাহলে অ্যাডাল্ট সিপিআর আপনারা জানেন যে ওর এক রেশিও, হ্যাঁ, যে কোনো একটা রেশিও ধরেন 15:1 বা 30:2। কিন্তু বাচ্চাদের, নিউবর্নদের রেটটা কি হবে? 3টা চেস্ট কম্প্রেশন, একটা ব্রিদিং। হ্যাঁ, এটা মনে রাখবেন যে আমাদের বাচ্চার হার্ট রেট তো 120 হয়, হ্যাঁ, আর ব্রিদিংটা তো 40 হয়। সো এইভাবে মনে রাখবেন যে চেস্ট কম্প্রেশন 3টা, একটা ব্রিদ হবে। তাহলে এখানে 2জন লোককে লাগবে। যখন আপনি নিওনাটাল রিসাসিটেশন করতেছেন, একজন চেস্ট কম্প্রেশন করবে, আর একজন মাথার কাছে দাঁড়ায় একটা ব্রিথ দিবে। আপনি 3টা চেস্ট কম্প্রেশন করবেন আর ও হচ্ছে একটা ব্রিথ দিবে। তাইলে আমি যখন দেখতেছি বাচ্চা শ্বাস নিচ্ছে না, হার্ট রেট 60-র উপরে, তাহলে আমি রেসপিরেশন দিলেই আমি আশা করতেছি যে ওর হার্ট রেট 100-র উপরে চলে যাবে। ওর রুটিন কেয়ার আমি দিতে হবো, ব্রিদিংটা রেগুলার। কারণ ব্রিদিং যদি রেগুলার হয়, পালমোনারি সার্কিটটা আপনি যদি অ্যাক্টিভেট করতে পারেন, তখন কার্ডিওভাস্কুলার সার্কিটটাও নর্মাল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি যদি দেখতেছেন যে শ্বাস নিচ্ছে না বাচ্চা, হার্ট রেটও 60-এর নেই, কম, হ্যাঁ, অনেক কম, তখন আপনি সিপিআর করা শুরু করলেন। ঠিক আছে? আর হচ্ছে আপনি এই সিপিআর করতেছেন, ই করছেন, তারপরও আপনি দেখতেছেন কোনো লাভ হচ্ছে না, তখন আমরা কি করে ড্রাগ দিই। হ্যাঁ, এই ড্রাগ আমরা, এই যদিও আমরা পড়ে রাখতেছি, কিন্তু এগুলো আসলে নিউবর্নরাই দেয়। কি করতে হবে, যে অ্যাড্রিনালিন যা থাকে ওখান থেকে, এটা 1 ml এর সাথে 9 ml ডিস্টিল ওয়াটার মিক্স করে, এটা 1:10,000 রেশিও হয়, ডাইলুশন হয়। এখান থেকে আবার আমরা কি করতেছি, 0.1 থেকে 0.3 ml পার কেজি আইভি দিই। হ্যাঁ, এটা আপনি দিবেন না, এটা পড়ার জন্য আপনি পড়ে রাখবেন, এগুলো নিউবর্নরা দেয়। তখন এটা 5 মিনিট পর পর রিপিট করে। অ্যাডিশনাল আর কি ড্রাগ হতে পারে, বাচ্চা হাইপোগ্লাইসেমিক থাকতে পারে, বাচ্চা হয়তো কোনো ওপিয়েট পেয়েছিল, মরফিন, লেবার, মাকে হয়তো প্যাথিডিন দিছে একটু আগেই, বা মরফিন দিছিল লেবার পেন হিসাবে। বাচ্চাকে অনেক সময় ন্যালোক্সন দিতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা পড়ার জন্য পড়ে রাখবেন। আপনাদেরকে যেটুকু জানতে হবে যে হেল্পিং ভেন্টিলেশনটা শিখতে হবে, আর চেস্ট কম্প্রেশনটা। হ্যাঁ, এখন যেটা বললাম যে রেসপিরেশন যদি আপনি না করেন, বিভিন্ন খারাপ সিকুয়েল হতে পারে। আজকে আমার ক্লাসটা ছোট, আমি এই যে ক্যাঙ্গারু মাদারকে একটা বলে শেষ করে ফেলবো। আপনারা যদি আরো জানতে চান বলতে পারেন, কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার পর্যন্তই প্ল্যান ছিল। এখন ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি? ক্যাঙ্গারু মাদার কেয়ার হচ্ছে একটা প্রোটোকল যেটা তৈরি করছে। হ্যাঁ, ইট ইজ আ স্ট্যান্ডার্ড প্রোটোকল বেসড অন দ্য কন্টিনিউয়াস কেয়ার অফ a preterm low birth weight baby, providing skin to skin contact between the mother and the or যে কেয়ার গিভার। কারণ মাদার তো 24 ঘন্টা কেএমসি দিতে পারবে না, মাঝে মাঝে ওর বাবাকে দিতে হবে, মাঝে মাঝে নানি দিবে, দাদি দিবে। And the newborn, skin to skin contact between the mother or caregiver and the newborn, starting from the facility to the community। মানে ও শুরু করলো কেএমসি কর্নার, কিন্তু সরকারি যারা চাকরি করেন আপনাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে, ডিস্ট্রিক্ট হসপিটালে, না মেডিকেল কলেজে, দেখেন যে কেএমসি কর্নার বানাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে কেএমসি ট্রেনিংটা দেওয়া হয়। তারপরে ও জানি কমিউনিটিতে ও যখন ফেরত যাবে, এই কেএমসি কর্নার, কেএমসি যে কেয়ারটা, মানে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা ও কন্টিনিউ করবে। এখন এটা আপনাদের কোশ্চেন হতে পারে যে হঠাৎ করে আমি পড়তেছি ক্যাঙ্গারু আসলো পাথর থেকে। হ্যাঁ, ক্যাঙ্গারু বলতে চাচ্ছে যে আপনারা জানেন যে ক্যাঙ্গারু যে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, এই এই প্রাণীটা, ওদের একটা পাউচ থাকে, ওদের বাচ্চাগুলোকে ওদের পাউচের ভিতর রাখে। তো
তো এই কনসেপ্টটা থেকেই কিন্তু ক্যাঙ্গারু মাদার কেয়ার আসছে। আসলে ক্যাঙ্গারু মাদার কেয়ার এটা আবিষ্কার হয়েছিল আউট অফ নেসেসিটি। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এটা সবাই করতেছে, মানে বিশ্বের সব জায়গায় ক্যাঙ্গারু মাদার কেয়ারটা করছে আউট অফ নেসেসিটি। কেন? আফ্রিকাতে একসময় দেখা গেছিল যে এত খারাপ বাচ্চা হচ্ছে কিন্তু ওদের এত এনআইসিইউ নাই। তখন ওরা কি করলো, একদিন এরকম একটা যখনই এরকম একটা নেসেসিটি থাকে, হ্যাঁ, নেসেসিটিতে কিন্তু অনেক কিছু ইনভেন্ট করে মানুষ। হ্যাঁ, তখন ওরা এই ক্যাঙ্গারু মাদার কেয়ারটা দেখলো যে মায়ের বুকের সাথে যদি রাখি আর ওখানে যদি আমি ওরা অ্যান্টিবায়োটিক বা ওর যে ফিডিং এগুলো যদি মেনটেন করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার অত এনআইসিইউ লাগতেছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে আমেরিকার মতো, যে যদি আমরা আমেরিকাকে একটা সবচাইতে বেস্ট কেয়ার যদি ধরি, ওরাও কিন্তু এখন ক্যাঙ্গারু মাদারকে দিচ্ছে, কারণ ন্যাচারাল জিনিসটা তো ভালো, তাই না? এটা এনআইসিইউ বক্সের ভিতরে থাকার থেকে ও যদি মার সাথে থাকে ওখানে অনেক বেনিফিট পাবে, ওটা আমি বলতেছি। তাহলে ক্যাঙ্গারু মাদার কেয়ারে কি হচ্ছে, একই সাথে হাইপোথার্মিয়া প্রিভেন্ট হচ্ছে, একই সাথে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট হচ্ছে। কারণ ও মার সাথে থাকতেছে, মার হিটটা পাচ্ছে। হ্যাঁ, মার এর সাথে আপনি মার স্কিনের সাথে বাচ্চার স্কিন দিয়ে বাচ্চাটাকে আপনি এই পাশে রেখে একটা পাউচ দিয়ে আপনি পেঁচাই দিলেন, এইভাবেও থাকতেছে। তারপরে ও যখন তাহলে ওর হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট হলো। আর ও মার সাথে থাকলে মার সাথে একটা বন্ড ক্রিয়েট হবে, ও ব্রেস্ট ফিডিং করতে চাবে, এর জন্য হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট হবে। হ্যাঁ, এখন ক্যাঙ্গারু মাদার কেয়ারের তিনটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এইগুলো কিন্তু আসে রিটেনে, আবার আপনাকে এমনিও জিজ্ঞেস করতে পারে সব জায়গায় যে কেএমসি কিন্তু অস্পিতে আসে, মানে আমি কিন্তু এফসিপিএস এর কথা বলতেছি। হ্যাঁ, ক্যাঙ্গারু পজিশন থাকবে। ক্যাঙ্গারু পজিশনটা কি, যে মার সাথে ও ডে অ্যান্ড নাইট থাকবে। হ্যাঁ, এইখানে কি কি, মা একটা কমফোর্টেবল চেয়ারে বসলো অথবা বেডে শুলো, একটু একটু উঁচু করে 30 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বেডে থাকলো। মা প্রথমে সকালে গোসল করে নিবে, তারপরে একটা ওয়েল ইকুইপড ওয়ার্ডে যেখানে ওয়াশরুম ফ্যাসিলিটি আছে ওখানে কেএমসি টা বানাবেন, যেন ওখানে একটা ওয়াশরুম থাকে, ওয়ার্ডটা একটা কমফোর্টেবল বেড থাকে। হ্যাঁ, এইখানে মায়ের বেয়ার চেস্টের সাথে বাচ্চার বেয়ার চেস্ট এখানে থাকবে, আর নিউট্রাল পজিশনে বাচ্চা শুয়ে থাকবে। বাচ্চা একটা ইর মতো থাকবে, মানে ওর হিপ ফ্লেক্স থাকবে একটা ফ্রগের মতো। আপনারা ব্যাং ডিসেকশন করছেন না সবাই, যে ব্যাংটা কেমন পড়ে থাকে, বাচ্চাটাকে ব্যাং এর মতো শুধু মাথাটার পাশে রাখতে হবে। বাচ্চার মাথায় ক্যাপ থাকবে। হ্যাঁ, ও কোথায় থাকবে, এপিগ্যাস্ট্রিক রিজনে, এখানে স্টারনামের উপরে দিতে হয়। হ্যাঁ, এপিগ্যাস্ট্রিক রিজনে বাচ্চাকে ক্যাপ দিবেন, চক দিবেন, তারপরে একটা বাইন্ডার দিয়ে বাচ্চাটাকে মার সাথে বাইন্ড করে দিতে হয়। আর হচ্ছে কিভাবে কেএমসি করবে, এটা মেডিকেল স্টাফ হচ্ছে মাকে শিখাবে কিভাবে ব্রেস্ট ফিডিং করতে হয়, কিভাবে কেএমসি করতে হয়, বাচ্চার কেয়ার কিভাবে নিতে হয়। এর পরের কম্পোনেন্ট হচ্ছে ক্যাঙ্গারু নিউট্রিশন। হ্যাঁ, আমরা তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা বলি, অনেক সময় বাচ্চা টেনে খেতে পারে না, কারণ এটা একটা প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চার কথা বলতেছেন। তাহলে বাচ্চা যদি খেতে না পারে তাহলে বাটি চামচে খাওয়াতে হবে, তারপর ড্রপার দিয়ে খাওয়ানো যায়। দেখা যায় 34 সপ্তাহ বেশি হলে বাচ্চা নিজেই খেতে পারে। 32 থেকে 34 সপ্তাহ তো বাটি চামচে খাওয়াতে হয়। আর যদি 32 উইক্স এর নিচে হয় অনেক সময় এনজি ফিডিং দেওয়া লাগে। হ্যাঁ, আর প্রতিদিন খেয়াল করবেন বাচ্চার ওয়েট কি 20 থেকে 30 গ্রাম পার ডে কি বাড়তেছে কিনা, এই কেএমসি দেওয়ার সময় এটা মনিটর করতে হবে। এখন ডিসচার্জ, থার্ড কম্পোনেন্ট হচ্ছে ডিসচার্জ আর ফলো আপ। তাহলে আমি কি করব, আমি এরকম প্রথমে ওকে ডিসচার্জ করার আগে অবশ্যই 6 আওয়ারলি 3 দিন ধরে মেটিকুলাসলি ফলো আপ করবো। বাচ্চার ওয়েট 2.5 কেজি হওয়া পর্যন্ত ক্যাঙ্গারু মাদার কেয়ারে থাকবে। অথবা ও বাচ্চা যদি 32 উইক্সে জন্মায়, ওর যে ন্যাচারালি যেই ডেটে 37 উইক্স হওয়ার কথা ছিল বা 36 উইক্স হওয়ার কথা ছিল ওই পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে কত হলো, 1 মাস ধরে কেএমসি দিতে হবে, বা 2.5 কেজি হলো। হ্যাঁ, তাহলে ওর কেএমসি ওই পর্যন্ত থাকে। এখন তাইলে 3 দিন ডিসচার্জের আগে 3 দিন আপনি দেখবেন ও 20 থেকে 32 গ্রাম পার ডে ওয়েট গেইন করতেছে। ওর অ্যাপনিয়া ফ্রি টাইম, মানে কোনো অ্যাপনিয়া হয় না কনজিকিউটিভ 3 দিন। আর অ্যান্টিবায়োটিক যে কোর্স শুরু করছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। আর মাদার কনফিডেন্ট, বা বাচ্চাও কচমচ করতেছে আমি আর এইভাবে থাকবো না। হ্যাঁ, বাচ্চাও স্ট্রং হয়ে গেছে। তারপরে মাও কনফিডেন্ট যে ও বাচ্চাটাকে কেয়ার নিতে পারবে। তাহলে আমাদের ক্যান্ডিডেট কে,
আবারও বলতেছি, প্রিটার্ম বেবি, লো বার্থ ওয়েট বেবি, হ্যাঁ, ক্রাইটেরিয়া গুলো কি? বেবি ক্রাইটেরিয়া হচ্ছে স্টেবল প্রিটার্ম বেবি হতে হবে। যে বাচ্চাটা স্টেবল না, যার সিপ্যাপ লাগছে, যার ইন্টিউবেশন লাগছে, ও কিন্তু কেএমসির জন্য কেএমসি দেওয়া যাবে না। যে হেমোডাইনামিক্যালি স্টেবল তাকে দেওয়া যাচ্ছে, হ্যাঁ। লো বার্থ ওয়েট বেবি, 2 কেজির নিচে যে বাচ্চাটা শ্বাসই নিতে পারছে না, ওকে আর কেএমসি দিতে পারতেছি না। তারপরে কোনো ডিস্ট্রেস নেই বাচ্চা, কোনো ট্যাকিকার্ডিয়া নাই, ট্যাকিপনিয়া নাই, বা মাটা স্টেবল, হ্যাঁ, মা আইসিইউতে বসে আছে, এর ভিতরে কিভাবে আমরা কেএমসি দেবো? যদিও করার যদি একজন থাকে করতে পারে, কিন্তু মাকে তো স্টেবল হতে হবে। মার মোটিভেশন দরকার। মার যদি এখন কোনো কন্টাজিয়াস ডিজিজ থাকে, হ্যাঁ, মার পুরো শরীর ভর্তি চিকেন বক্স হয়ে আছে, স্ক্যাবিজ হয়ে আছে, হ্যাঁ, বা আগে একটা সময় আমরা যখন 2020 সালে কোভিড দেখছি, হ্যাঁ, এরকম যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস ডিজিজ থাকে, তাহলে তো আমরা কেএমসি দিতে পারতেছি না। এখন বেনিফিট গুলো কি? হ্যাঁ, মার বেনিফিট কি? এটা মাদার টু বেবি যে বন্ডিংটা এটা প্রমোট করবে। মা বেশি ওর জীবনে একটা কমপ্লিটনেস আসবে, একটা ফিলিং অফ কমপ্লিটনেস, ওর কনফিডেন্সটা বুস্ট হবে, ওর অ্যাংজাইটি কমবে মা বাবার। তারপরে ব্রেস্ট ফিডিংটা প্রমোশন হবে, বাচ্চার ব্রিদিংটা রেগুলার। বাচ্চার কি কি বেনিফিট হতে পারে? বাচ্চার ব্রিদিং রেগুলার হবে, স্টেবল হবে, বাচ্চার টেম্পারেচারটা নর্মাল হবে, হ্যাঁ। প্রিটার্ম বাচ্চারা কিন্তু দেখবেন ওদের ফ্যাটও কম, হ্যাঁ। ওরা কিন্তু টার্ম বেবি, এক তো শ্বাস নিতে পারতেছে না, কেন সারফেক্টন ডেভেলপ করেনি, লাং প্রডিউস হয়নি, লাং ডেভেলপ হয়নি, অ্যালভিউলার টিস্যু গুলো ডেভেলপ হয়নি, এর ভিতরে তো ফ্যাটও কম। একটু খোলা রাখলেই হাইপোথার্মিয়া, যদি যেখানে প্রিটার্ম বেবিদের কিন্তু তুলা দিয়ে পেঁচায় রাখতে হয়। তাহলে যে কেএমসি দিতে পারি, তাহলে সবসময় টেম্পারেচারটা মেনটেন করা যাচ্ছে, বাচ্চার হার্ট রেটটা স্টেবল থাকতেছে। তারপরে আপনার অ্যাপনিক স্পেল দেখা যাচ্ছে 75% কমছে, ইমিউনিটি ইমপ্রুভ হয়, ইনফেকশনটা ইমপ্রুভ হয়। এখন 24 ঘন্টা কেএমসি দিয়ে রাখতে হয়, হ্যাঁ। এখন মা তো ওয়াশরুমে যাবে, মা খাবে, মা গোসল করবে, ওই সময় বাবা রাখবে, নানি রাখবে, হ্যাঁ, নানা রাখবে, ফ্যামিলি মেম্বাররা এটা ভাগ করে নেবে। তাহলে বেটার ব্রেস্ট ফিডিং করবে, বেটার ওয়েট গেইন হবে, বাচ্চার আরো লঙ্গার পিরিয়ড অফ স্লিপ হবে, ওর যে 5টা স্পেশাল সেন্স হবে সেটা ভালো মতো ডেভেলপ হবে। এখন মাকে কিন্তু একটা আপরাইট পজিশনে রাখতে হবে বাচ্চাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে মানে বাচ্চা কিন্তু এরকম বসা থাকা অবস্থায় ওকে এমসিটা করবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার অন ডিমান্ড ব্রেস্ট ফিডিংটা করবে এভরি 2 আওয়ার্স। তারপরে হচ্ছে বাচ্চা পালাক্রমে ফ্যামিলি মেম্বাররা ওরকম স্কিন টু স্কিন নেবে যখন মাটার একটু ওয়েট ঠিক করতে হয়। আর যেটা বললাম, জেস্টেশনাল এজ 37 উইকস পর্যন্ত কন্টিনিউ করবেন, অথবা ওয়েট যদি 2.5 কেজি হয় ওই পর্যন্ত কন্টিনিউ। এখন লিমিটেশন গুলো কি? আমার একটা এমন একজন মা যে কিছুই বুঝতেছে না, ওরিয়েন্টেশন করাতে পারলে না, ওকে সেটা করানো যায় না, ওদেরকে দিয়ে একটু ডিফিকাল্ট, মেনটেন করতে পারতেছে না, একদমই কিছু বোঝে না, হ্যাঁ, এরকম তো মানুষ আছে দুনিয়াতে। তো ওগুলো হচ্ছে লিমিটেশন। তারপরে আমার হচ্ছে সারাক্ষণ মনিটরিং করতে হবে বাচ্চার মাথা এরকম ফ্লেক্সড না হয়ে যায়, বেশি এক্সটেন্ডেড না হয়ে যায়, বাচ্চার কালার পিঙ্ক আছে কিনা, ব্রিদিং নর্মাল আছে কিনা, বডি পার্টস ওয়ার্ম আছে, হ্যান্ড বডি এগুলো ওয়ার্ম আছে কিনা, এগুলো সারাক্ষণ মনিটরিং করতে হবে। আর ডিসচার্জ রেটটা যেটা বলেছিলাম, ওয়েট গেইনটা এরকম 15 থেকে 20 গ্রাম পার ডে হচ্ছে কিনা, লাস্ট 3 দিন বাচ্চা ভালো করে ব্রেস্ট ফিডিং করছে কিনা, টেম্পারেচার 3 দিন ধরে মেনটেন হচ্ছে কিনা, কোনো বাচ্চার কোনো ইলনেস নাই, মা কনফিডেন্ট, বাচ্চা নিজেও বোঝা যাচ্ছে যে ও নিজেই এরকম ওয়েট গেইন হয়ে গেছে, 37 উইকস পর্যন্ত ওর যে এক্সপেক্টেড টার্ম ডেট ছিল সে টার্ম পর্যন্ত চলে গেছে, হ্যাঁ। বাচ্চাকে মা এইভাবে পালতে পারবে কেএমসি না করে, যখন কনফিডেন্ট হবে ততদিন পর্যন্ত আমরা কেএমসিটা কন্টিনিউ করবো। আপনারা কিন্তু সবসময় আপনাদের হাতে সবসময় আপনারা ফেসবুক দেখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, মিম পাঠান, এগুলো তো সবসময় করেন। এই যে এই ছোট ছোট জিনিসগুলো তো দেখবেন ইন্টারনেটে, যে কিভাবে কেএমসিটা করলো, মাটা কিভাবে বাচ্চাটাকে দিল, তো কিভাবে পেঁচানো, তারপরে কিভাবে বাচ্চাটা রিসাসিটেট করছে, কর্ডটা কোথায় ক্ল্যাম্প করি, হ্যাঁ, সার্জিক্যাল নটটা কিভাবে দেয়, বা এই যে আমরা শোল্ডার ডিস্টোসিয়া হলে কিভাবে ডেলিভারি করি, এই জিনিসগুলো সবসময় সার্চ করবেন আর দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আনিস ভাই আপনি আছেন? তাহলে আজকে এই পর্যন্তই নেই, আর কি কেউ অন্য কোনো টপিক শুনতে চাচ্ছে?
তাহলে বলা যেতে পারে। আপনারা কেউ আছেন? কেউ রেসপন্ড করতেন না। আচ্ছা, এখানে কয়েকজন জয়েন করেছেন, ওনারা যদি কেউ একটু বলতেন যে আহ আজকে বেসিক্যালি এই কয়টা টপিক নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম ওনার সাথে এই করে, দেখি আমি একটু কমিউনিকেট করি। মানে কেউই কমিউনিকেট করছেন না। ডিসিএ থেকে কেউ আছেন? আচ্ছা, তাহলে যেহেতু এখন কেউ করছে না, আমি তাহলে কি অন্য কোনো এই যে ব্রেস্ট ফিডিং টপিকটা বলতে পারি। ওনারা হয়তো নামাজে গেল নাকি বুঝছে না। এখন ব্রেস্ট ফিডিং এর যেটা হচ্ছে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, হ্যাঁ। সবাইকে, সব বাচ্চাকেই তো ব্রেস্ট ফিডিং করাতে হয় আসলে, হ্যাঁ। কিন্তু কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে, কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে ব্রেস্ট ফিডিং। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন গুলো কি? যে মার যদি দেখি যে কোনো একটা ক্রনিক মেডিকেল ডিজিজ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে একটা ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ, হ্যাঁ, মা একদম আইসিইউ তে ভয়ঙ্কর অবস্থা, মানে এর ভিতরে কিভাবে ব্রেস্ট ফিডিং করবে? এমনিতে হার্ট ডিজিজের সাথে ব্রেস্ট ফিডিং এর কোনো মানে নাই, কিন্তু ওর এখন বাচ্চা মার হয়তো হার্ট ফেলিয়ার হচ্ছে, পেরিকার্ডিয়াল মায়োপ্যাথি হচ্ছে এর ভিতরে, আমি তো আর বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছি না। মানে মাকে এখন ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে, অনেক টাইপের মেডিসিন দিতে হবে। আর যদি মার অ্যাক্টিভ পালমোনারি টিবি থাকে, হ্যাঁ, যেহেতু টিবি আছে, ও এখনো ওষুধ খায় নাই, 2 মাস হয়নি, অ্যাক্টিভ পালমোনারি টিবি কাশতেছে, তো এদেরকে আমরা দেখা যাচ্ছে ব্রেস্ট ফিডিং করাচ্ছি না। তারপরে আপনার যে ব্রেস্টের ভিতরেই দেখতেছেন হয়তো কোনো একটা লেশন আছে, হ্যাঁ, যেমন আপনার হয়তো হতে পারে যে একটা এইচআইভি পজিটিভ পেশেন্টের একটা ব্রেস্ট ক্র্যাক হতে পারে, ওখানে অ্যাক্টিভ কোনো হার্টপিস সিমপ্লেক্স কোনো একটা লেশন আছে, ব্রেস্ট ক্যান্সার আছে মাটার, অথবা মা হয়তো ড্রাগ নেই হয়তো, হ্যাঁ, ও এটা যে কোনো একটা ড্রাগ নিচ্ছে, এক্সেসিভ অ্যালকোহল খায় মাটা। তারপরে আপনার কোনো একটা রিসেন্ট একটা ডায়াগনস্টিক থেরাপিউটিক একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হয়তো সে নিয়েছে, অথবা আমার হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1 এটা আছে তো। এইসব ক্ষেত্রে এইগুলো হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন অফ ব্রেস্ট ফিডিং। তাছাড়া তো সবাইকে আসলে সব বাচ্চাকেই তো আমরা ব্রেস্ট ফিডিং করাই। আরেকটা হতে পারে যদি মার পিউপেরিয়াল সাইকোসিস থাকে, এখন এটা খুব ইন্টারেস্টিং, পিউপেরিয়াল সাইকোসিসে কিন্তু মা নিজে সুইসাইড করতে পারে, আবার ইনফেন্টিসাইড করতে পারে। ওর তখন ওর যে সাইকোসিসটা হয়, এই সাইকোসিসটাতে বাচ্চাকে মেরে ফেলতে পারে, এরকম একটা রিস্ক থাকে। মা নিজেও মরে যেতে পারে, বাচ্চাকেও মারতে পারে, কিন্তু মার মাথায় তখন একটা সাইকোসিস ডেভেলপ করছে। তো ওইটাও কিন্তু একটা কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং করানো। ব্রেস্ট ফিডিং হচ্ছে একটা লং পিরিয়ড, 6 মান্থস ধরে একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হয়, হ্যাঁ, এই টাইমটা তো অনেক রিস্কি অভ্যাস আছে। যদি মা যদি হাই ডোজ অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ নেয়, অ্যান্টি থাইরয়েড ড্রাগ নেয়, অ্যান্টি সাইকোটিক ড্রাগ নেয়, অ্যান্টি ক্যান্সার ড্রাগ নেয়, তাহলেও কিন্তু ব্রেস্ট ফিডিং করানো যায় না।
আর নিউবর্নদের অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কি? গ্যালেক্টোসেমিয়া যদি থাকে, হ্যাঁ, যে ও গ্যালেক্টোসেমিয়াটা কি? ও হচ্ছে, আমরা জানি যে মিল্কের ভিতরে গ্যালাক্টোজ থাকে না, ওই বাচ্চাটার হচ্ছে ওই এনজাইম ডেফিসিয়েন্সি আছে, ও গ্যালাক্টোজটা ভাঙতে পারতেছে না, তোর গ্যালেক্টোসেমিয়া হয়েছে। ওদেরকে তো আমি দিতে হবে না। একটা বাচ্চার যদি সিভিয়ার ক্লেফট প্যালেট থাকে, আপনি কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে হবে না, ওটা স্পেশাল স্পুন আছে, ওই স্পুনটা দিয়ে আপনাকে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে, হ্যাঁ। কারণ ওর হচ্ছে যে প্যালেটে আপনার হার্ড প্যালেটে ক্লেফট আছে, ঠিক আছে, ওটা দিয়ে ওর রেসপিরেটরি ট্র্যাক্টে ব্রেস্ট মিল্ক চলে যাবে। তারপর হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি হতে পারে, হ্যাঁ, কারণ মার হয়তো যদি কোনো অ্যাকিউট পিউবেরিয়াল ইলনেস থাকে, তারপরে যদি আপনার ব্রেস্ট কমপ্লিকেশন যেমন ক্র্যাক নিপল, মাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস এগুলো যদি থাকে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটা বললাম, আর যদি বাচ্চা ওয়েরি বা লো বার্থ ওয়েট বেবি হয়, যে একদম ছোট্ট বাচ্চা, হয়তো 1000 বা 800 গ্রামের বাচ্চা, হ্যাঁ, ওরা তো টেনে খেতে পারছে না, বাচ্চা হয়তো অ্যাসপাইক্সিয়া আছে, কোনো টাইপের অ্যাকিউট ইলনেস আছে আমার, এইসব ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা কি? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে, ইট মিনস অনলি ব্রেস্ট ফিডিং উইথাউট আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার and breastfeeding on demand, including at least 2 times night feed, হ্যাঁ, যেখানে কোনো নো বটল মিল্ক, নো প্যাসিফায়ার, নো ওয়াটার, নো নিপল, হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে ডেফিনেশন আছে, ওগুলো বলতে হয়। আর একদম কমপ্লিট এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হচ্ছে কমপ্লিটেড 6 মান্থস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পাওয়া যায়। এখন আপনারা সবাই জানেন যে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ কি, কিন্তু তারপরেও সুন্দর করে গুছাই লিখতে পারতেছেন না। যেমন যে কোনো কিছু লিখতে গেলে এটা একটা ট্রিক যে মার কিছু বেনিফিট হবে, বেবির কিছু বেনিফিট হবে, তারপরে সোসাইটি, ফ্যামিলি, এগুলো হ্যাঁ, সমাজের কিছু বেনিফিট হবে, এইভাবে আপনি গুছাই লিখতে হবে। মার বেনিফিট কি হবে? এটা ফিজিওলজিক্যাল বন্ডিং হবে, হ্যাঁ, মা আর বাচ্চার ভিতরে। ইউট্রাস কন্ট্রাক্ট করবে, ব্রেস্টফিডিং করলে অক্সিটোসিন রিলিজ হয়, সেটাতে ইউট্রাস কন্ট্রাক্ট করে। আর এরকম করে ইউট্রাস কন্ট্রাক্ট করলে পিপিএইচ হবে না। এটা একটা, যদি আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার, এটা একটা ন্যাচারাল কন্ট্রাসেপশন, হ্যাঁ। আর বেবির অ্যাডভান্টেজ কি? এটা একটা আইডিয়াল ফুড ফর ইজি ডাইজেশন। আপনারা জানেন যে কাউজ মিল্ক ডাইজেস্ট করা বাচ্চাদের জন্য অনেক কষ্ট। এটা একটা রেডিলি ইজিলি একটা অ্যাভেলেবেল একটা ফুড, যেটা বডি টেম্পারেচারে আছে, কোনো এক্সট্রা খরচ লাগতেছে না। আপনার নিওনেটাল মর্টালিটি রেট কমাচ্ছে। ব্রেস্ট মিল্কের ভিতরে আইজিএ আছে, আইজিএম আছে, আইজিজি, লাইসোজাইম, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এগুলো আছে। আর এই যে ব্রেস্ট মিল্কের ভিতরে হিউমোরাল সেলুলার ইমিউনিটি আমি বেবিকে দিতে পারছি। তো বেবি ব্রেস্ট মিল্কটা, এটা বেসিক্যালি ইতে বেশি কোলেস্ট্রমে বেশি, ব্রেস্ট মিল্কে হচ্ছে কোলেস্ট্রমে এটা বেশি থাকে, তখন বাচ্চা হচ্ছে ইনফেকশন থেকে প্রোটেকশন পাচ্ছে। তারপরে ভিটামিন ডি আছে, এখানে বোন যে গ্রোথটা এটা প্রমোট হবে। ব্রেস্ট মিল্কের ভিতরে ল্যাক্টোফেরিন আছে। তারপরে এটার আর এটা কি করছে, ল্যাক্টোব্যাসিলাই প্রমোট করবে, ইকোলাই ইনহিবিট করবে, এর জন্য গ্যাস্ট্রোএন্টারাইটিস হবে না, ঠিক আছে। আর এটা ইলেকট্রোলাইট লোডটা কম ব্রেস্ট মিল্কে ফর্মুলা ফিডের থেকে, এর জন্য হাইপোনাট্রেমিয়া রিডিউস হবে, ডিহাইড্রেশন রিডিউস হবে, হাইপোনাট্রেমিয়াটা রিডিউস হবে। যদি ডিহাইড্রেশন হয়, হাইপোনাট্রেমিয়া হবে না, যদি ইলেকট্রোলাইট লোডটা কম। আর কোলেস্ট্রম যেটা বললাম, আইজিএ, আইজিএম, এগুলো আছে, এগুলো অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি এগুলো ডেভেলপ করবে। হিউম্যান মিল্কে ওই যে গ্যালেক্টোসেমিয়া যদি বাচ্চার না থাকে, তাহলে হিউম্যান মিল্কের আসলে কোনো অ্যালার্জি নাই। তারপরে এর ভিতরে লং চেন ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো আপনার নিউরো ডেভেলপমেন্টের জন্য হেল্প হয়। তারপরে আছে ব্রেস্ট মিল্ক, আপনারা জানেন একটা ল্যাক্সিটিভ অ্যাকশন আছে। দেখবেন যে হঠাৎ করে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছে বাচ্চা যদি কোটাতে চলে যায়, বাচ্চার কিন্তু প্রথমেই কনস্টিপেশন হয় কিন্তু, হ্যাঁ, মানে যে আর্টিফিশিয়াল ফিডে যে যে চলে ব্রেস্ট মিল্ক, কিন্তু একটু লেক্সিটিভ ফাংশন আছে, ব্রেস্ট মিল্ক খাওয়ালে কিন্তু স্টুল ইজিলি পাস হয়। এন্ড ফ্যামিলি আর সোসাইটিতে কি বেনিফিট আছে? এটা মানি সেভ করবে, ফ্যামিলি প্ল্যানিং এ হেল্প করতেছে, হসপিটালাইজেশন কম হচ্ছে বাচ্চার, হ্যাঁ, বাচ্চার সার্ভাইভাল বাড়তেছে, বাচ্চার যে ডেথের যে বার্ডেনটা সোসাইটিকে নিতে হচ্ছে না, দেশের একটা বার্ডেন কমে যাচ্ছে নিওনেটাল ডেথের। এখন যেই জিনিসটা আপনাদের একটু লাগবে সেটা হচ্ছে পজিশন আর অ্যাটাচমেন্টের পয়েন্ট গুলো মুখস্থ থাকতে হবে, হ্যাঁ।
তাহলে পজিশন, আর এটা মাকে বুঝেও দিতে হবে। এখন কিভাবে এই, এমন কিন্তু না যে এটা সিস্টারের কাজ যে সিস্টার সবসময় শিখাই দেবে কিভাবে ব্রেস্ট ফিডিং করতে। আপনি এটা আপনার পেশেন্ট, আপনি সিজার করছেন, আপনাকে কিন্তু ম্যামটা জিজ্ঞেস করবেন, প্রাইভেট পেশেন্ট গুলো বেশি জিজ্ঞেস করবে যে আমি খাওয়াতে পারতেছি না বাচ্চাকে, তখন কিন্তু আপনাকে দেখাতে হবে। তাহলে পজিশনটা কি হবে, প্রথম পজিশনটা করি তাই না, যে বেবিজ হেড আর বডিটা একটা সেম লাইনে থাকবে, একটু কুজো হয়ে থাকবে না, এরকম হয়ে থাকবে না, সেম লাইনে থাকবে। বাচ্চাটার বডি মায়ের কাছে থাকতে হবে, অনেক দূরে থেকে তো খাওয়ানো যায় না, বাচ্চাকে মায়ের কাছে টেনে নিতে হবে। বাচ্চার বাটকটা সাপোর্টেড করতে হবে, আর বাচ্চার নোজ মাদারের নিপলের অপোজিটে থাকবে। তাহলে পজিশনটা আগে ঠিক করলাম, হ্যাঁ। বাচ্চার দিকে, বাচ্চা মায়ের দিকে ফেস করা থাকবে, কাছে থাকবে, একটা সেম লাইনে থাকবে, বাচ্চার বাটক সাপোর্টেড হবে, আর বাচ্চাটা মায়ের দিকে ফিরে থাকবে। এখন হচ্ছে অ্যাটাচমেন্টের পয়েন্ট গুলো কি। হ্যাঁ, এগুলো এমবিবিএস এ পড়ে আসলো, এগুলো কিন্তু এফসিপিএস এও লাগবে। বাচ্চার বেবিজ মাউথটা ওয়াইড ওপেন হবে, হ্যাঁ। লোয়ার লিপটা কার্লড আউটওয়ার্ড হবে, মোস্ট অফ দ্য এরিওলা ইনক্লুডিং দ্য লোয়ার পার্ট, এটা বেবিজ মাউথে থাকতে। বেবি যেটা মারা বেশি ভুল করে, শুধু নিপলটা দিয়ে বেবি এরিওলা সহ মাকে বেবিজ মাউথের ভিতরে মায়ের নিপল এরিওলা সহ দিতে হবে। আর হচ্ছে বেবির যে চিনটা, এটা ব্রেস্টকে টাচ করবে, হ্যাঁ, এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি লিভ করতেছি। আমাকে আজকে বলেছিল যে একটা শর্ট একটা ক্লাস নিতে। আপনার হচ্ছে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি হয়তো অ্যান্সার করতে পারবো। আমি তো এখানে কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না। আপনাদের সাথে পরে কথা হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।